এবার জয় না পেলে আর কখনোই প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন না বলে জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিনক্লেয়ার ব্রডকাস্ট গ্রুপকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালা হ্যারিস যোগ্য নন। তার কাছে হেরে গেলে তিনি আর প্রেসিডেন্ট প্রার্থী হবেন না। নির্বাচনের আগে একের পর এক হামলা চেষ্টার শিকার হচ্ছেন তিনি। এ নিয়ে সামাজিক মাধ্যমে বেশ কিছু ষড়যন্ত্র তত্ত্ব ছড়াচ্ছে। অনেকেই বলছেন জুলাই মাসে ট্রাম্পের উপর হামলা একটি সাজানো নাটক। দেশের নিয়ম অনুযায়ী আর মাত্র একবার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারবেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আসন্ন নির্বাচনে জয়ী না হলে তিনি পরবর্তীতে আর প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন না। প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স নিয়ে ট্রাম্প সহ অনেক রিপাবলিকান বিভিন্ন সময়ে সমালোচনা করেছেন। 2028 সালে ট্রাম্পের বয়স 82 বছর হবে, যা প্রেসিডেন্ট জো বাইডেনের বর্তমান বয়সের চেয়ে বেশি। তখন নির্বাচন করাটা ট্রাম্পের নিজস্ব মতবাদের বিরুদ্ধে যেতে পারে। এদিকে জুলাই মাসে ট্রাম্পের ওপর হামলার ঘটনায় অনলাইনে নানা ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়েছে। কেউ এটাকে সাজানো নাটক বলছেন, অনেকে আবার বলছেন ট্রাম্পের আদৌ কোনো গুলি লাগেনি। আগামী নির্বাচন নিয়ে অনেকেই এখন সামাজিক মাধ্যমে সোচ্চার হচ্ছেন। এমনই একজন হচ্ছেন ডেজারে। সামাজিক মাধ্যমে ওয়াইল্ড মাদার নামে পরিচিত এই নারী সাধারণত প্রাকৃতিক ওষুধ নিয়ে কথা বলেন। তবে আজকাল তিনি দেশের বিভিন্ন ঘটনা নিয়েও সামাজিক মাধ্যমে ভিডিও দিচ্ছেন। তার মতে ট্রাম্প দেশের জন্য যোগ্য নেতৃত্ব। আরও মনে করেন ট্রাম্পের উপর হামলার ঘটনাটি তার নিজের দলই ঘটিয়েছিল। উদ্দেশ্য ছিল ট্রাম্পের শত্রুদের ফাঁসানো। কলোরাডোর বাসিন্দা ক্যামিল বরাবরই ডেমোক্র্যাটদের সমর্থন করে আসছেন। সামাজিক মাধ্যমে নানা ষড়যন্ত্র তত্ত্ব দেখে তিনি বিশ্বাস করছেন ট্রাম্পের উপর হামলাটি সাজানো ছিল। ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সাথে আবারও বিতর্কে অংশ নেওয়া ট্রাম্পের জন্য বোকামি হবে বলে মনে করেন সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান চার্লি ডেন্ট। তার মতে বিতর্কের টেবিলে ট্রাম্প কখনোই ভালো বক্তা নন। এদিকে দ্বিতীয়বারের মতো বিতর্কে অংশ নেওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন কামালা হ্যারিস। ট্রাম্পও যাতে অংশ নেন তার জন্য হ্যারিস তাকে অনুরোধ করবেন। এছাড়া ভাইস প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্ক জনমত এগিয়ে নিতে ট্রাম্পের জন্য শেষ সুযোগ বলে মনে করেন বিশ্লেষকরা। আবারও বিতর্কে অংশগ্রহণ করা নিয়ে দুই প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যকার মতবিরোধ এখন আলোচনার শীর্ষে। বিতর্কের টেবিলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভালো বক্তা নয় বলে মনে করেন সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান চার্লি ডেন্ট। পক্ষান্তরে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে যে কোনো বিষয়ে পাল্টা জবাব দিতে বেশ স্মার্ট বলে মনে করেন তিনি। যে কারণে আবারও বিতর্কে অংশ নেওয়াটা ট্রাম্পের জন্য বোকামি হবে বলে মনে করেন সাবেক এই রিপাবলিকান কংগ্রেসম্যান। এছাড়া নর্থ ক্যারোলাইনার বিতর্কিত গভর্নর প্রার্থী মার্ক রবিনসনকে ট্রাম্পের সমর্থনের বিষয়ে জানতে চাইলে চার্লি ডেন্ট বলেন, ট্রাম্প সবসময় বিতর্কিত কট্টর প্রার্থীদের সমর্থন দিয়ে এসেছেন, যারা রিপাবলিকান পার্টির ভাবমূর্তিকে নষ্ট করে। ট্রাম্পের এই সমর্থনের কারণে কামালা হ্যারিসকে কিছু ভোট পেতে সুযোগ করে দেবে বলে মনে করেন সাবেক এই রিপাবলিকান কংগ্রেসম্যান। সম্প্রতি এনবিসির জনমত জরিপে ট্রাম্পের চেয়ে প্রায় 5 পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। তবে 1 অক্টোবর ভাইস প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যকার বিতর্কই ট্রাম্পের জন্য শেষ সুযোগ, যেখানে ডেমোক্রেটিক ওয়ালজের বিপক্ষে রিপাবলিকান ভেন্স ট্রাম্পকে কতটা এগিয়ে নিতে পারেন তা এখন দেখার বিষয় বলে মনে করেন ইতিহাসবিদ এবং ফুলস অন দ্য হিলস বইয়ের লেখক ডাগ ব্রিঙ্কলি। এদিকে দ্বিতীয়বারের মতো ট্রাম্পের সাথে বিতর্কে অংশ নিতে চান কামালা হ্যারিস, যার প্রস্তাব তিনি গ্রহণ করেছেন। হ্যারিসও চান ট্রাম্প আবারও বিতর্কে অংশ নেওয়ার প্রস্তাব গ্রহণ করুক। জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে নিউ ইয়র্ক সিটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট ও ব্যারিকেড বসানো হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি সড়ক। বাকি সড়কগুলোতে গাড়ি চলছে ধীর গতিতে। এর ফলে ভোগান্তিতে পড়েছেন শহরের বাসিন্দারা। নিউ ইয়র্ক সিটিতে চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন শুরু হচ্ছে। এজন্য প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্বের প্রায় ১৪০টি রাষ্ট্রের প্রধানরা ম্যানহাটনে সমবেত হবেন। নিরাপত্তাজনিত কারণে সিটির বিভিন্ন জায়গায় চেকপোস্ট ও ব্যারিকেড বসানো হয়েছে। প্রতি বছর জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে সিটিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়। তবে এই বছর ইসরায়েল হামাসের মধ্যে চলমান যুদ্ধের কারণে বিশেষ উদ্বেগ রয়েছে এনওয়াইপিডির। ফার্স্ট অ্যাভিনিউর 34th থেকে 51 স্ট্রিট পর্যন্ত সড়কগুলো ফ্রোজেন জোন ঘোষণা করা হয়েছে। ওই এলাকায় যারা বসবাস করে এবং কাজ করে শুধুমাত্র তারাই সেখানে প্রবেশ করতে পারবে। এছাড়া সেকেন্ড ও ফার্স্ট অ্যাভিনিউর মধ্যকার 44, 46 এবং 48 স্ট্রিট বন্ধ রাখা হয়েছে।
বাসিন্দাদের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণমাধ্যম কর্মী এবং জাতিসংঘের বিভিন্ন কাজের সাথে যুক্ত ব্যক্তিরা ওই এলাকায় প্রবেশ করতে পারবেন বলে জানানো হয়েছে। এই বৈশ্বিক আয়োজনের নিরাপত্তা নিশ্চিত করতে এই স্টেট ও ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে সম্মিলিতভাবে কাজ করছে এনওয়াইপিডি। এজন্য সিটিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত গোয়েন্দা কর্মকর্তা, স্পেশাল অপারেশন ইউনিট, হেলিকপ্টার সহ আরো অনেক কিছু। বাড়ানো হয়েছে হাইওয়ে পেট্রোল এবং জরুরি পরিষেবা। এ সময় সিটির বাসিন্দাদের ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহনে যাতায়াত করতে উৎসাহিত করেছেন পরিবহন কর্মকর্তারা। ফ্লোরিডায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টায় সন্দেহভাজন রায়ান ওয়েসলি রুথের হাতে লেখা একটি চিঠি প্রকাশ করা হয়েছে। সোমবার চিঠিটি ফ্লোরিডার আদালতে দাখিল করেন ফেডারেল প্রসিকিউটররা, যাতে ট্রাম্পকে হত্যা চেষ্টার পরিকল্পনার কথা স্বীকার করেছেন অভিযুক্ত রায়ান। বিশ্ববাসীর উদ্দেশ্যে লেখা ওই চিঠিতে তিনি বলেন, ট্রাম্পকে কেউ হত্যা করতে পারলে তাকে তিনি $150,000 দেবেন। ওই চিঠির পরিপ্রেক্ষিতে ওয়েসলি রুথের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগ আনার পরিকল্পনা করছেন প্রসিকিউটররা। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচার শেষ না হওয়া পর্যন্ত রুথকে কারাগারে রাখার আদেশ দিয়েছে আদালত। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার বর্ণনা দেয়া হাতে লেখা একটি চিঠি প্রকাশ করেছেন ফেডারেল প্রসিকিউটররা। গত 15 সেপ্টেম্বর ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে ট্রাম্পের গলফ ক্লাবের কাছে উচ্চ ক্ষমতা সম্পন্ন রাইফেল নিয়ে প্রায় 12 ঘন্টা লুকিয়েছিলেন অভিযুক্ত রায়ান ওয়েসলি রুথ। ট্রাম্পকে হত্যা চেষ্টার সন্দেহে তাকে ওই দিনই গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার 2টি অভিযোগ আনা হয়। সোমবার আদালতে হাজির করা হয় রুথকে। এদিন আদালতকে প্রসিকিউটররা জানান, ট্রাম্পকে হত্যা চেষ্টার পরিকল্পনার বিষয়ে কয়েক মাস আগে বিশ্ববাসীর উদ্দেশ্যে চিঠি লিখেন ওয়েসলি রুথ, যাতে ট্রাম্পের জীবন নেয়ার বিনিময়ে পুরস্কারও ঘোষণা করেন তিনি। চিঠিতে রুথ জানান, ট্রাম্পকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তিনি। যে এই কাজটি সম্পন্ন করতে পারবে তাকে তিনি $150,000 দিবেন। একটি বাড়ির বাইরে রেখে যাওয়া একটি বাক্স থেকে এই চিঠিটি পাওয়া যায়। বাক্সটিতে গুলি, একটি ধাতব পাইপ ও 4টি মোবাইল ফোনও ছিল। এছাড়া সোমবার FBI জানিয়েছে, অভিযুক্ত রুথের ব্যক্তিগত গাড়িতে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য কর্মসূচির একটি তালিকা ও একটি সেলফোন পাওয়া গেছে। ওয়েস্ট পাম বিচ থেকে কিভাবে মেক্সিকোতে যাওয়া যায় সে বিষয়ে তথ্য অনুসন্ধানও করেছিলেন তিনি। নতুন তথ্য প্রমাণের ভিত্তিতে প্রসিকিউটররা বিচার শেষ না হওয়া পর্যন্ত রুথকে কারাগারে আটক রাখতে আদালতে আবেদন জানান। আদালত তা মঞ্জুর করে। আইনজীবী মিষ্টি ম্যারিজ বলেন, নতুন তথ্য প্রমাণ পাওয়ার কারণে প্রসিকিউটরদের জন্য মামলাটি পরিচালনা করতে আরও সহজ হবে। FBI এর সাবেক ডেপুটি ডিরেক্টর অ্যান্ড্রু ম্যাককেবের মতে, হত্যা চেষ্টার অভিযোগে ওয়েসলি রুথের বিচার করা কঠিন হবে। 58 বছর বয়সী রুথ কোনো গুলি চালাননি। ডোনাল্ড ট্রাম্প কয়েকশো গজ দূরে তার দৃষ্টিসীমার বাইরে ছিলেন। রুথকে দেখে সন্দেহ হলে সিক্রেট সার্ভিস তার দিকে গুলি চালালে পালিয়ে যান তিনি। পরে ফ্লোরিডার হাইওয়ে থেকে তাকে গ্রেফতার করা হয়। জাতিসংঘের 79তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে পৌঁছেছেন। রাতে জন এফ কেনেডি এয়ারপোর্টে তাকে স্বাগত জানান বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। ডক্টর ইউনূসের সফরের প্রতিবাদ জানাতে সেখানে হাজির হন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। জাতিসংঘের 79তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানায় নিউ ইয়র্কের বিএনপির নেতাকর্মীরা। অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য জেএফকে বিমানবন্দরে আগমন করছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। কারণ এই বাংলাদেশের এই ভঙ্গুর রাজনীতি, ভঙ্গুর এই অর্থনীতিকে উজ্জীবিত করবার জন্য ডক্টর ইউনূস একটি যোগ্য প্রার্থী। যে গত 16 বছরের জঞ্জাল ভেঙে বাংলাদেশের মানুষ যে ঐতিহাসিক বিপ্লব করেছে, ছাত্র জনতা যে ঐতিহাসিক বিপ্লব করেছে, সেই বিপ্লবের ফসল বর্তমান সরকার। আমরা এই সরকার প্রধানকে স্বাগত জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি এই সরকার প্রধান সমস্ত সংস্কার, প্রয়োজনীয় সংস্কার করে সুষ্ঠুভাবে একটা নির্বাচন দেবেন যথাসময়ে। বিএনপির কয়েকশো নেতাকর্মী বিমানবন্দরে হাজির হন। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে আসছেন, তাই বিএনপির পক্ষ থেকে এখানে আমরা হাজার হাজার নেতার কর্মী একত্রিত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানানোর জন্য।
অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমনের প্রতিবাদ জানায় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। অবৈধ ডক্টর ইউনূস এ দেশে আসছে বাংলাদেশের 17 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করার জন্য। অবৈধভাবে সে আসতে পারে না, সে 17 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে না, সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে না। সে নির্বোধের মতো জোরপূর্বক পশ্চিমা শক্তি এবং কিছু বাংলাদেশের যারা দেশ বিরোধী তাদের সহায়তায় এই কাজটি করছে। আমরা তাকে ধিক্কার জানানোর জন্য তার এই অবতরণে তার ধিক্কার জানাচ্ছি। এই খুনি ইউনূস জাতিসংঘে অধিবেশনে সে অংশগ্রহণ করার জন্য আজকে নিউ ইয়র্কে আসবে। আমরা নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের আপনারা জানেন প্রত্যেকটা নেতৃবৃন্দ আমরা এই জেএফকে অবস্থান করছি, তাকে কালা পতাকা আমরা দেখাবো এবং সে অসাংগঠনিকভাবে কোনোভাবেই সে জাতিসংঘে স্পিচ দিতে পারবে না। প্রায় 2 ঘন্টা অবস্থানের পর তারা বিমানবন্দর ছেড়ে যান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে বিএনপির কয়েকশো নেতাকর্মী জেএফকে এয়ারপোর্টে হাজির হয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগ নেতাকর্মীরাও তাকে প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিল করছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।